মার তো আপনারাই খাবেন। আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি, আর এখন তো আমজনতার কাতারে চলে আসেন। আর রাজনীতিবিদ না হতে যাচ্ছেন, দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন, 2-4 বার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না। এটা তো খুব সোজা। 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সে পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে। বিশেষ করে আপনার জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা ছিল এই 5ই আগস্টে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা এটি আসলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো কোনো নির্বাচনই হচ্ছে না, তাহলে আওয়ামী লীগ কিভাবে সিদ্ধান্ত নিবে? আর সিদ্ধান্ত তো দিবে আপনার আওয়ামী লীগ নিজে। 5ই আগস্টের ভয়াবহ গণহত্যার সঙ্গে জড়িতদের নাম প্রকাশিত হয়েছে। আজ জাতিসংঘের মানবাধিকার সংস্থা তাদের নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। 5ই আগস্ট সংগঠিত গণহত্যার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা নয়, বেঁচে যাচ্ছেন শেখ হাসিনা। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এরকম নেট কাঁপানো কিছু টপিক আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট, যে ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। দর্শক, বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনূসকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে বাংলাদেশে, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিও। 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সে পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে। বিশেষ করে আপনার জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা ছিল এই 5ই আগস্টে। আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি হাই কমিশনার আছেন ভলকার তুর্ক, তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য একটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে। আমরা ঠিক 4ই আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা 3 আগস্ট থেকে একটা পরিবর্তিত ভূমিকা দেখেছিলাম। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। আমরা জানতাম যে আমাদের জুনিয়র অফিসাররা তারা সিনিয়রদের অনেক অর্ডার অন্যায্য সেটা মানতে নারাজ পোষণ করছিলেন, যে না, আমরা জনগণের পক্ষে গুলি চালাবো না। কারণ এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। ইভেন 4ই আগস্ট সেনাপ্রধান সহ বেশ কয়েকটা সংস্থার ঊর্ধ্বতন নেতাদের সাথে বা যারা কর্মকর্তারা আছে তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন প্রেক্ষাপটে আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা সহ বেশ কয়েকটা বৈঠক হয়েছিল। সর্বশেষ নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলনকে নাকি দমন করতে হবে। নির্দেশনা এমনও ছিল, ইভেন সেনাপ্রধান আশ্বস্ত করেছেন। কিন্তু হঠাৎ করে 4ই আগস্ট থেকে সেনাবাহিনীর বিপরীতমুখী একটা ভূমিকা তৈরি হয়েছিল। এবার এই যে বিপরীতমুখী ভূমিকাটা, সেটা কেন? শুধুই কি জনগণের কথা চিন্তা করে সেদিন সেনাবাহিনী ক্ষান্ত হয়েছিলেন? এর বাহিনী কোনো চাপ ছিল? জি, চাপ ছিল। গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলনে দমনের পথে গেলে, মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার, যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন, সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে, এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে। আর আমরা সকলেই জানি সেনাবাহিনীর মধ্যে আপনার ঊর্ধ্বতন জাস্ট কিছু যারা আছে কর্মকর্তা, তাদেরকে বাদ দিলে অধিকাংশ সেনাবাহিনীর সদস্যদের একটা স্বপ্ন থাকে তার চাকরি জীবনে একবার যদি মিশন লাগাইতে পারেন। কারণ একটা বড় অঙ্কের বেতন তারা পান, সুযোগ সুবিধা পান। ইভেন চাকরি জীবন থেকে শেষ হওয়ার পরও মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা গিয়ে আবার সরকারি অনেক ধরনের চাকরিতেও জয়েন করার সুযোগ পান। সো এটা একটা গোল্ডেন টিকেট হচ্ছে সেনা সদস্যদের জন্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি কে এই তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলছেন যে আপনার বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলনকে দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছে। জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা যে ছিল এই ব্যক্তির কথায়, এটা একদম স্পষ্ট। সেনাবাহিনী সেই সময় দুইটা কারণেই, তার মানে আমরা এখন বুঝতে পারছি যে তারা বিপরীতমুখী অবস্থানে ছিল আওয়ামী লীগ সরকারের সাথে। প্রথমত জনগণ, এটা 100% যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, জনগণকে রক্ষা করা। কিন্তু কোন রাজনৈতিক দল সরকারের ক্ষমতাকে পাকাপোক্ত করতে জনগণের বুকে গুলি চালানো গত জুলাই আগস্টে যা ছিল, ভবিষ্যতেও কখনো নিশ্চয়ই সেনাবাহিনী এমন ভূমিকা যাবে না, এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। তারপরেও সেনাপ্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য আছে, অনেক কিছু আমরা শুনি, বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসলে এই ক্যারেক্টার টাইপের হবেন। কারণ দিন শেষে তিনার সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
এই প্রতিবেদন দেখার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে জাতিসংঘকে হাত করে ফেলছিল ডক্টর ইউনূস। এখন জাতিসংঘকে কি হাত করা সম্ভব? এটা একটা বিরাট প্রশ্ন। তবে মানবাধিকার ইস্যুতে ইউনূস সরকারকে কিন্তু ছাড় দিচ্ছে না এই যিনি হাই কমিশনার আছেন তিনি বলছেন যে এখনো বাংলাদেশে ব্যাপক আইন শৃঙ্খলা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যা হচ্ছে সেটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আর এটার জন্য সরকারকে কড়া বার্তাও দিয়েছে। মার তো আপনারাই খাবেন। আগে যখন ও যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি, আর এখন তো আম জনতার কাতারে চলে আসেন। আর রাজনীতিবিদ না হতে যাচ্ছেন, দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন, 2-4 বার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না। এটা তো খুব সোজা। এবং এটা শুধু না, আপনি দেখবেন ভাইয়া, এরপরে এটা জাস্ট শুরু, এরপরে আরো আরম্ভ হবে। এবং এদেশের ছেলেপেলেরা এরকম বিজ্ঞানও ছিল না। এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কুয়ায় নিজেই কুপকাত হবে। ল অফ নেচার, আপনি কুয়া খুঁড়েছেন, কুয়া এখন আপনি ডুববেন, তাই না? এটা তো খুব সহজ কথা। আপনারা এদের ইউজ করেছেন, প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেদের ইউজ করেছেন করে একটা আন্দোলন একটা ঘটিয়ে। ওরা তো খুব মানে নাজুক ছেলেপেলে, স্টুডেন্ট আসলে খুব নাজুক। মানে দেখা গেছে বেশিরভাগই আমাদের মতো ছাপোষা ঘরের মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেপেলেরা বা আমার কিছু টাকা পয়সা মানে এরা সন্তানদেরই শেষ ভরসা মনে করে, সেই ভরসা থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ভর্তি করে। তো আমরা আসলে ওই নাজুক ফ্যামিলি থেকে এবং নাজুক মানসিকতা থেকে চিন্তা করেছি, বা তারাই চিন্তা করেছে যে আসলে এটা কোঠা ভিত্তিক একটা ডাক। তো ঠিক আছে, বড় ভাইরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে ডাক দিয়েছে আমরা যাই, তখন তাদের ইউজ করলেন, কিন্তু সমন্বয়ক হলেন আপনারা, উপদেষ্টা হলেন আপনারা। আর এখন হচ্ছে গিয়ে নিজেদের একটা নাগরিক দল গঠন করে তাদের ভুলে যাচ্ছেন। খুব সোজা, পানির মতো সোজা। আপনি ওই পানির মতো করে তাদের এনে এক জায়গায় মিশিয়ে আপনার জল পানিতে একখানে করে এখন হচ্ছে 2 ভাগ করতেছেন, সেটা তো হবে না। মার তো আপনারাই খাবেন। আগে যখন ও যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি, আর এখন তো আম জনতার কাতারে চলে আসেন। আর রাজনীতিবিদ না হতে যাচ্ছেন, দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন, 2-4 বার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না। এটা তো খুব সোজা। এবং এটা শুধু না, আপনি দেখবেন ভাইয়া, এরপরে এটা জাস্ট শুরু, এরপরে আরো আরম্ভ হবে। এবং এদেশের ছেলেপেলেরা এরকম বিজ্ঞানও ছিল না। এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কুয়ায় নিজেই কুপকাত হবে। এখন তারা বুঝতে পারবে যে ধানমন্ডি 32 ভাঙা, মোরালিটি ভাঙা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে দেশ থেকে বের করে দেওয়া, এটার যে মানে কি পরিমাণ প্রাকৃতিক প্রতিশোধ, এটা এবার তারা খুব ভালোভাবে এটা বুঝতে পারবে। এবং সার্জিসকে মারা, এটা আমি কি চোখে দেখবো? এটা আমার চোখে দেখার কিছু নেই। ওই যে বললাম, সবকিছু উপর থেকে ঘটে এবং প্রকৃতি তার নিজের মতো করে মানে প্রতিশোধ নেয়। নিজের কয় আপনারা নিজেই পড়ছেন। এখনো সময় আছে, যেভাবে ভালো হয়, দেশটা খুব সুন্দরভাবে গোছানো ছিল, এভাবে করে গোছানো দেশটাকে আপনারা প্লিজ নষ্ট করবেন না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা এটি আসলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো কোনো নির্বাচনই হচ্ছে না, তাহলে আওয়ামী লীগ কিভাবে সিদ্ধান্ত নিবে? আর সিদ্ধান্ত তো দিবে আপনার আওয়ামী লীগ নিজে। নির্বাচন বাংলাদেশে হবে কিনা এটা একান্তই আওয়ামী লীগ বুঝবে, কারণ আওয়ামী লীগ সরকারের তো কিন্তু পতনই হয়নি বাংলাদেশ থেকে, বা শেখ হাসিনার কিন্তু পদত্যাগ হয়নি বাংলাদেশ থেকে। তাহলে নির্বাচনের কথা কেন উঠবে হঠাৎ করে ডক্টর ইউনূসের মুখে? আমার প্রশ্ন হচ্ছে সেটা, যে শেখ হাসিনা তো এখনো কিন্তু রিজাইন করেনি, বা বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে 72-এর সংবিধান অনুযায়ী। আপনারা যে সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন বঙ্গভবনে গিয়ে, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচন অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ গভর্নমেন্ট বা বৈধ প্রধানমন্ত্রী, এটি তো আপনারা কখনো অস্বীকার করতে পারবেন না। আর নির্বাচনের কথা বলতেছেন, 29 সালের আগে তো বাংলাদেশে নির্বাচন হবে বলে আমার কিন্তু মনে হয় না। তাহলে আপনারা এই নির্বাচন নাটক কেন বিভিন্ন দলকে আপনারা আশা দিচ্ছেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন।